দেশপ্রেম আর দেশদ্রোহ একটা অদ্ভুত বাইনারি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমাজে। এমন একটা ভাব করা হচ্ছে যেন সরকার বা সরকারের কোনো নীতি কিংবা দেশের শাসক দল বিজেপির সমালোচনা বা বিরুদ্ধাচরণ করা মানেই আপনি দেশদ্রোহী। পথে ঘাটে সোশ্যাল মিডিয়ায় আপনাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনি দেশদ্রোহী। কিন্তু এর নেপথ্যে রয়েছে বিরাট বড় একটা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত। আজ স্বাধীনতা দিবসের সকালে আসুন আরও একবার ফিরে দেখা যাক ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টদের ঠিক কী ভূমিকা ছিল। আর সেই সঙ্গে এটাও একবার দেখে নেওয়া যাক আপনার দেশপ্রেমের লিটমাস টেস্ট নিতে আসা নাগপুরের হাফ প্যান্ট পরা সেই কাকু জেঠুরা অর্থাৎ সংঘ পরিবার, তাদেরই বা ভূমিকাটা ঠিক কী ছিল। নাগপুরের সেই পাঠশালারই কৃতি ছাত্র মাননীয় প্রধানমন্ত্রীর আজকাল খুব জোর দেশপ্রেম পেয়েছে, বড্ড জোর মহাত্মা গান্ধীও পেয়েছে। সংসদে তিনি বলছেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে স্বাধীনতার লক্ষ্যে সমগ্র দেশবাসী একত্র হয়েছিলেন এবং মহাত্মা গান্ধীর সেই স্বপ্ন আমাদের 2022-এর মধ্যে পূরণ করতে হবে। ডিয়ার প্রধানমন্ত্রী, আপনি বোধহয় ভুলে গেছেন মোহনদাস করমচাঁদ গান্ধীর বুকে ইতালিয়ান ব্যারেত্তা পিস্তলের 9mm বুলেট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে উপহার দিয়েছিল যে নাথুরাম গডসে, সে কিন্তু আপনারই আলমা মিটার আরএসএস-এর সদস্য ছিল। কোন স্বাধীনতার কথা বলছেন আপনি? স্বাধীনতার লক্ষ্যে যখন হাজার হাজার দেশবাসী সত্যাগ্রহ আন্দোলনে মগ্ন, তখন আপনারই আরএসএস-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার আরএসএস-এর ক্যাডারদের বলছেন সংঘ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করবে না। কেউ যদি স্বতন্ত্রভাবে এই আন্দোলনে অংশ নেন, তার অর্থ সংঘের প্রতি তিনি সম্পূর্ণরূপে দায়বদ্ধ নন। তাই এই ভারত ছাড়ো আন্দোলনের কথা আপনাদের মুখে শোভা পায় না। জনাব প্রধানমন্ত্রী, আপনারই পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী বটেশ্বরে ওই ভারত ছাড়ো আন্দোলনের বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ পুলিশের সহায়তা করেছিলেন। আপনারই ফ্রেন্ড ফিলোসফার গাইড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছিলেন, এখন প্রশ্ন হলো এই ভারত ছাড়ো আন্দোলনকে আমরা বাংলায় কিভাবে প্রতিরোধ করব। নিজেদের প্রদেশের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের উচিত ব্রিটিশদের বিশ্বাস করা। আচ্ছা স্যার, আপনি নাকি জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করবেন? আচ্ছা, আপনি তো নিজের হাতে গদগদ চিত্তে সংঘের দ্বিতীয় চালক গোলওয়ালকারের জীবনী লিখেছিলেন, তাই না? সেই গোলওয়ালকার যিনি নিজের বাঞ্চ অফ থটস বইয়ের 10ম অধ্যায়ে লিখছেন জাতিভেদ প্রথা দেশের দুর্বলতা নয়, শক্তি। আপনাদেরই মতাদর্শগত অভিভাবক বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে 1931 খ্রিস্টাব্দে মুসোলিনির সঙ্গে সাক্ষাতের পর লিখেছিলেন, আমি অভিভূত, প্রত্যেকটি বিকাশমান এবং উচ্চাকাঙ্ক্ষী জাতির ফ্যাসিস্ট সংগঠনই প্রয়োজন। সেই ফ্যাসিস্ট পাঠশালার কৃতি ছাত্র আপনি, শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি বিকশিত করবেন গণতন্ত্র? আপনাদের ওই পাঠশালার রিটায়ার্ড হেডমাস্টার তো ওই সাভারকার, সেই সাভারকার যে আন্দামানের সেলুলার জেলে বন্দি থাকাকালীন মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে
মুচলেকা দিয়েছিল, সেই সাভারকারের অনুগত ছাত্র হয়ে আপনি আমাদের দেশপ্রেম শেখাবেন? আন্দামানের সেই সেলুলার জেলেই ব্রিটিশ সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মুজাফফর আহমেদকে। অকথ্য অত্যাচার করা সত্ত্বেও ব্রিটিশ সরকারের সঙ্গে বিন্দুমাত্র আপোষ করেননি কাকাবাবু, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে কমিউনিস্ট পার্টির তরফ থেকেই সর্বপ্রথম সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয় এবং সেই দাবি তোলেন স্বামী কুমরানন্দ এবং মৌলানা হযরত মোহানি। একদিকে একজন স্বামী, অপরদিকে একজন মৌলানা। দেশের স্বাধীনতার স্বার্থে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছেন, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির আধারেই। নেতাজির আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী, ঝাঁসি রেজিমেন্টের লক্ষ্মী সাইগল বুক চিতিয়ে লড়াই করার পর বার্মা জেলে কারাদণ্ড হয়। না, তিনি কিন্তু কোনো স্বীকারোক্তি দেননি বা ধরিয়ে দেননি বিপ্লবীদেরও। তিনি আমাদের ক্যাপ্টেন। সুদীর্ঘ 17 বছর ব্রিটিশ পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও যে মানুষটা কৃষক শ্রমিকদের একত্র করেছেন, রচনা করেছেন নৌ বিদ্রোহের ব্লুপ্রিন্ট, তিনি আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বি.টি. রণদিভে। 1947 সালের 14ই অগস্ট, মহাকাঙ্ক্ষিত স্বাধীনতার সেই রাত। রক্তে ভেজা নতুন সূর্যোদয়ের প্রহর গুনেছিল গোটা দেশ। ভেলোর জেলে সেই রাতে একাকী ছিলেন আমাদের হেডমাস্টার A.K. গোপালন। বিনিদ্র রজনীর শেষে ভোরবেলা ভেলোর জেলের বারান্দায় ইনকলাব জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করার পর জেলের মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অবশ্য এক চুটকি তিরঙ্গে কি কিমত আপ ক্যা জানো মোদি বাবু। স্বাধীনতার 52 বছর পরেও যে নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, তাই না? ফিরে আসা যাক দেশপ্রেম প্রসঙ্গে। কি বলে ইতিহাস? কল্পনা দত্ত 17 বছর বয়সে নিজেকে নিয়োজিত করেন বিপ্লবী কর্মকাণ্ডে। মাস্টারদার কমরেড, ভরসার পাত্রী। 1931 সালে জেলখানা উড়িয়ে 32 জন বন্দীকে মুক্ত করা থেকে শুরু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সবেতেই থেকেছেন অগ্রণী ভূমিকায়। 1933 সালে গ্রেপ্তার হওয়ার পর তার 6 বছরের জেল হয়। জেল থেকে বেরিয়ে 7 দিনের মধ্যে তিনি কমিউনিস্ট পার্টির গণসংগঠনের সঙ্গে যুক্ত হন। আমৃত্যু পার্টির ওপরেই আস্থা রেখেছেন তিনি। অনন্ত সিংহ 1924 সালে অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার পর প্রথমবার গ্রেপ্তার হন। 1946 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আসেন কমিউনিস্ট পার্টিতেই। অম্বিকা চক্রবর্তী প্রথমবার গ্রেপ্তার হন 1916-এ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। 1946-এ জেল থেকে মুক্তি পাওয়ার পর চিরকাল আস্থা রেখেছেন বামপন্থী আন্দোলনে। গণেশ ঘোষ 1932-এ সেলুলার জেলে 14 বছরের কারাদণ্ড হয়। আগে না, সাভারকারের মতো মুচলেকা তিনি দেননি। উল্টে জেলের ভেতর বন্দীদের অধিকারের জন্য আমরণ অনশন শুরু করেন। 1946 খ্রিস্টাব্দে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যোগ দেন সিপিআইয়ে। পরবর্তীতে বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন।
সুবোধ রায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সর্বকনিষ্ঠ সদস্য। 1940 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনিও আস্থা রাখেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গৌরবময় ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র গোঁড়া হিন্দুত্ববাদের জমি প্রস্তুত করার জন্য। ব্রিটিশ ক্রনোলজার এডওয়ার্ড লো বলেছিলেন, যেদিন ভারতের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, রাজপুত সবাই একজোট হবে, সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছাড়তে বাধ্য হবে। সেদিনও যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার আপনার দেশ লুটছিল, সেদিনও কিন্তু আরএসএস তাদের এই ব্রিটিশ প্রভুদের পদলেহন করতে ব্যস্ত ছিল। আর আজ যখন আম্বানি আদানিরা আমার আপনার পকেট কাটছে, তখনও এই বিজেপি তথা আরএসএস মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী ঘৃণার বারুদ সাজাচ্ছে। আজ যদি আপনাকে কেউ প্রশ্ন করে কৃষক এত মরছে কেন, ফুৎকারে তাকে উড়িয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করুন, সিয়াচেনের তাপমাত্রাটা মাইনাস ঠিক কত ডিগ্রি যেন? কেউ যদি জানতে চায় নীরব মোদি কোথায়, তাহলে তাকে বলুন কার্গিলের কান ঘেঁষে সোজা পাকিস্তান চলে যেতে। কেউ যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনাদায়ী ঋণের হিসেব মেলাতে চায়, তাহলে সে নির্ঘাত চীনের দালাল। কেউ যদি রান্নার গ্যাসে 4 আনা পয়সা ভর্তুকি চায়, তার কানের কাছে মুখ নিয়ে জোরে জোরে 3 বার বলুন, মন্দির वही बनाएंगे, মন্দির वही बनाएंगे, মন্দির वही बनाएंगे। দেখবেন সংঘের মত অনুযায়ী আপনার দেশপ্রেমটাও একেবারে ঠিকঠাক খাপে খাপে বসে গেছে। আর তাই এই সাম্প্রদায়িক বিজেপি আরএসএস এর বিরোধিতা করাটাই প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কর্তব্য। দেশে কৃষক এত মরছে কেন, দেশে বেকারত্ব এত বাড়ছে কেন, এই প্রশ্ন করাটাই প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কর্তব্য। আমার বুড়ো বাপের পিএফ এর টাকা ওই অর্থমন্ত্রীর কাছে চাওয়াটাই প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কর্তব্য। দেশের কালো টাকার হিসেব চাওয়াটাই প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কর্তব্য। সবার পেটে ভাত, সবার হাতে কাজ, এই রাজনীতিটাই প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কর্তব্য। মনুস্মৃতি নয়, দেশের সংবিধানের মৌলিক অধিকার রক্ষাটাই প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কর্তব্য। এই বিরুদ্ধতার চাবুক ওঠানোটাই আজ প্রত্যেক স্বাধীন ভারতবাসীর কর্তব্য।